এদিকে আবার বেরিয়ে আসলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আসল রহস্য। গতকাল রাতে ঘটে গেল ভয়ানক ঘটনা, হতে চলেছে সেনা অভ্যুত্থান। শেখ হাসিনাকে 23 তারিখের আগেই দেশে ফিরাতে কাজ চালাচ্ছে সেনাবাহিনী। সরকারকে নিজের বাস নিজে নিল নাকি? পরিস্থিতি কিন্তু সেদিকেই। বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কূপ, এবং এই কূপ সংঘটিত হওয়ার সময় বাংলাদেশের টপ 5 জন জেনারেল মারা গেছে। কাল সারা রাতে মোটামুটি একটা খবর খুব চাউর হয়েছে। গতকাল ঢাকা অথবা মিরপুর ক্যান্টনমেন্টে একটা আর্মির একটা ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে লেফটেন্যান্ট জেনারেল ফয়জু সহ আরো 2-3 জন সামরিক কর্মকর্তাকে আটক করা হয়েছে। গতরাতে সেনাবাহিনীর ভিতরে একটা বিশাল বিদ্রোহ হয়ে গেছে অত্যন্ত গোপনে, এবং সেই বিদ্রোহে ওয়াকারুজ্জামানের জয় হয়েছে। ওয়াকারুজ্জামান একজন লেফটেন্যান্ট জেনারেলকে গ্রেফতার করেছে। সেনাবাহিনীর মধ্যে কি কোনো কু হয়েছে, সেই কথাটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে আলোচনা হচ্ছে। শেখ হাসিনা কি 23শে মার্চের মধ্যে বাংলাদেশে ফিরছেন? 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস তিনি পালন করবেন বাংলাদেশে, সেই ঘটনা কি ঘটতে যাচ্ছে? কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে, যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন, সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখবো, আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। প্রধানমন্ত্রী হাসিনা তার প্রত্যেকটা খুঁটিনাটি ছক করা হয়ে গেছে। এই ছকের মধ্যে এই কাজে যুক্ত রয়েছেন বাংলাদেশের সেনার সঙ্গে, এই কাজে যুক্ত রয়েছেন ভারতের সেনাও, ভারতের সেনাকর্তারাও। মানে ভারতের এনএসএ অজিত ডোভাল, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং তার সঙ্গে আরো 1-1 জন আছেন আমাদের অতি উচ্চস্তরের সেনাকর্তা। আর বাংলাদেশ সেনার পক্ষে সেখানটায় রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গে 2-3 জন তার অতি বিশ্বস্ত সেনা অফিসার তারাও আছেন। আচ্ছা, ভারত কেন এতটা সতর্ক এই বিষয়টা নিয়ে, শেখ হাসিনার ফিরে আসা নিয়ে কেন এতটা সতর্ক? তার কারণ শেখ হাসিনা এবং বাংলাদেশের ভালো মন্দের পুরো দায়টা যতটা বাংলাদেশের, তার থেকে 1 বিন্দু কম নয় ভারতেরও। সুতরাং ভারত এখন মোটামুটি বুঝে গেছে যে সেনা প্রধানকে দিয়ে, সেনা প্রধানের সমস্ত ইপস অ্যান্ড বার্ডস, তার ভেতরে যত সংশয় সন্দেহ সবকিছু চলে গেছে, এবং এখন ওয়াকারুজ্জামানকে তাকে দিয়েই কাজ করতে হবে। তাহলে একটা যুদ্ধ এড়ানো যাবে। এবং একটা যুদ্ধটা তো কোনো ছেলে খেলা নয়। একটা যুদ্ধ হওয়া মানে সে দেশের মানুষ, সাধারণ মানুষ, তাদেরই ক্ষতি হয়। সুতরাং তাদের বিশাল ক্ষতি হয়। তা ভারত বাংলাদেশের ক্ষতি কোনোদিন করতে চায় না। এই জন্য যুদ্ধের ব্যাপারে যারা যে কথাই বলুক না কেন, যুদ্ধের ব্যাপারে ভারত কখনোই, যুদ্ধ করে যদি শেখ হাসিনাকে সেখানে নিয়ে গিয়ে বসাতে হতো, ভারত অনেক আগেই করতে পারতো, কিন্তু ভারত সেটা করেনি। ভারত এখন এইভাবে সেখানে শেখ হাসিনাকে প্রতিস্থাপন করবেন, নিয়ে যাবেন, ফিরিয়ে নিয়ে যাবেন, তার প্রত্যাবর্তন হবে। এবং এই পুরো কাজটা সেই জন্য ভারত এত গুরুত্ব দিয়ে এবং এত পুঙ্খানুপুঙ্খভাবে তার প্রত্যেকটা দিক বিচার করে তিনি ফিরে গেলে দেশের মানুষের কাছে কি ধরনের তারা মনে করবে, তাদের কি এফেক্ট হবে তাদের উপরে, তারা মেনে নেওয়ার জন্য কতটা কি করবে না করবে ইত্যাদি ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো ভারত সবকিছু দেখেই তার করতে হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে শেখ হাসিনাকে দায়িত্ব, এটাও বলে দিচ্ছি, শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়া হলেই সেই দায়িত্ব অনুযায়ী যে তিনি গত বছর জুলাই থেকে কিংবা এখন থেকে আবার যে 5 বছর তিনি একাধিক্রমে শাসন চালিয়ে যাবেন, তা কিন্তু হবে না। এবং এখানে ঠিক করা হয়েছে যে শেখ হাসিনা এখানে থাকবেন, তিনি যেন অনেকটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো তিনি থাকবেন এবং তার আমলে কিন্তু এখানে নির্বাচন করতে হবে এবং ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেই ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে সেখানে জামাত থাকবে কিনা সেটা অন্য প্রশ্ন, কারণ জামাতের বিরুদ্ধে কিন্তু মামলা ছিল, জামাত নিষিদ্ধ। সেইটাকে এই সরকার এসে কোন রকম বিচার বিবেচনা না করে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটা আইন ব্যবস্থার উপর হস্তক্ষেপ করে এটা তুলে নেওয়া হয়েছে। সুতরাং জামাত আদৌ তারা সেই নির্বাচনে থাকবে কিনা সেটা পরের প্রশ্ন, সম্ভবত তাদেরকে রাখা হবে না, কারণ কোনোভাবেই মৌলবাদী শক্তিকে বাংলাদেশে যাতে তারা মাথা না চাড়া দিতে পারে সেই চেষ্টাই করবে। এবং এই চেষ্টায় আমাদের ট্রাম্প এবং মোদী তারা তাদের ঘোষণাটাও করে দিয়ে দিয়েছেন যে দেশ থেকে, পৃথিবী থেকে মৌলবাদের উচ্ছেদের জন্য, জঙ্গি সন্ত্রাসবাদের উচ্ছেদের জন্য যা করার দরকার তা তারা করবেন। সুতরাং তাহলে বললাম যে মহড়া শেষ, এখন সেই রিপোর্টগুলো কেবল দেখা হচ্ছে, খুঁটিয়ে দেখা হচ্ছে আর কি কি করার আছে। এবং এটা যখনই ফাইনালাইজ হয়ে যাবে, চূড়ান্ত হয়ে যাবে, শেখ হাসিনা কিভাবে ফিরবেন, কিভাবে তিনি ক্ষমতায় আসবেন, কি ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদিগুলো যখন ঠিক হয়ে যাবে, আর এই রিপোর্টটা এখন ঠিক করা হচ্ছে, কোথায় থাকবেন ইত্যাদি সব ব্যাপারগুলো, এগুলো ফাইনালি হয়ে গেলে শেখ হাসিনা দেশে ফিরবেন। ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কূপ, এবং এই কূপ সংঘটিত হওয়ার সময় বাংলাদেশের টপ 5 জন জেনারেল মারা গেছে। এই ঘটনা কতটুকু সত্য, কিংবা ভারতের গণমাধ্যম এত বড় খবর কি করে প্রচার করলো, কোন ঘটনার ভিত্তিতে কিংবা এর সত্যতাকে? ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশে একটা ভয়াবহ সামরিক কূপ সংঘটিত হয়েছে, এবং এই সামরিক কূপে 5 জন টপ জেনারেল মারা গেছে। এবং এই ব্যাপারে আমরা যথেষ্ট তথ্য প্রমাণ নেওয়ার চেষ্টা করেছি, একদম মিথ্যে একটি খবর। এখন প্রশ্ন হলো, ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যে খবর প্রচার করলো কি করে?
দুটো বিষয় খেয়াল করবেন। এক, যে বাংলাদেশে একটি সামরিক কু সংগঠনের জন্য তারা হয়তো বা পরিকল্পনা করে এরকম মিথ্যে খবর দিয়েছিল। দুই, এমনও হতে পারে শিগগিরই বাংলাদেশে একটা সামরিক কু হতে পারে, তার একটি আভাস পাওয়া গেছে। দুটো প্রশ্নের দুটো রকম ব্যাখ্যা। এক, বাংলাদেশকে নিয়ে এত বড় মিথ্যাচারের ভারতের গণমাধ্যমের কারণ কি? অনেকগুলো কারণ থাকতে পারে। এক, বাংলাদেশে একটি সামরিক কু হোক এটি চায় ওপার, এবং সেই জন্য একটি মহড়া তারা চালিয়েছে। অথবা ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে এমন কোনো তথ্য ভারতীয় এজেন্ট দিয়েছিল, কিন্তু হয়তোবা সে কুটি সংগঠিত হতে গিয়ে ব্যর্থ হয়েছে। অথবা, আমি কিন্তু সবগুলোর অথবা বলছি, অথবা এই রিপোর্টটির মাধ্যমে চেয়েছিল বাংলাদেশে যেন একটা কুসংগঠিত হয়, অর্থাৎ যারা কুসংগঠনের জন্য অপেক্ষায় ছিল তাদেরকে খবরটি দিয়ে মাঠে নামানোর চেষ্টা করানো হয়েছিল। এটাও হতে পারে। তার মানে আমাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, কারণ ওপার বাংলাদেশে একটা ভয়াবহ ঘটনা ঘটাতে চাইছে। তার মানে একটি পিলখানার পর আরেকটি পিলখানার ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, এটির আভাস পাওয়া যায়। ধরলাম এর একটিও সত্য না, তাহলে ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যা খবর প্রচারের পর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর কেন ভারতের কাছ থেকে এর জবাব চাইল না? এই ব্যাপারে ইউনূস সরকার বা আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র দপ্তরকে আমরা আহ্বান করছি, আপনারা ভারতের কাছ থেকে এর সদুত্তর আশা করেন যে ভারত কেন বাংলাদেশকে নিয়ে একটার পর একটা মিথ্যাচার করছে, কেন এই গদি মিডিয়া এভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, কেন গদি মিডিয়া একটি দলের দালালি করতে গিয়ে বাংলাদেশকে এইভাবে বারবার একটা বড় ভয়ঙ্কর পরিবেশের মধ্যে ফেলতে চাইছে। দুই নম্বর বিষয়টি, ক্যান্টনমেন্টের ভেতরে এই যে খবরগুলো নিয়ে মিথ্যা খবর প্রচার হচ্ছে, এর কিছু কারণ থাকতে পারে। এক, আওয়ামী রেজিমের বা আওয়ামী দোসর যে সেনাবাহিনী অফিসাররা রয়েছেন তারা হয়তো একটা কুসংগঠনের পরিকল্পনা করছিল এবং সেই খবরটি অগ্রিম ভারতের গণমাধ্যমের কাছে পৌঁছে গেছে। হতে পারে, আমি বলছি না এটি হয়েছে। তো যেটাই হোক না কেন, আমি মনে করি ক্যান্টনমেন্টের মধ্যে হাসিনা বা ওপারের মদতপুষ্ট আর্মি অফিসাররা এখনো অ্যাক্টিভ আছে এবং তাদের তথ্যের আলোকেই গণমাধ্যমটি হয়তো বা এই ভুল বা মিথ্যা খবরটি প্রচার করেছে। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে আবেদন থাকবে, আপনি সেনাবাহিনীর ভেতরে দ্রুত ক্লিন অপারেশন চালান, অর্থাৎ বিগত সময়ে যারা দোষর ছিল হাসিনার, তাদের ব্যাপারে আপনি সঠিক সিদ্ধান্ত নেন। এই দেশকে রক্ষা করতে হলে দ্রুত তাদেরকে সরাতে হবে, কারণ বিগত 15 বছর এই রাষ্ট্রটাকে এমন স্থানে পৌঁছে দিয়েছিল আওয়ামী লীগ এবং তার দোসররা, তারা এই দেশটাকে সামনে আর এগোতে দেবে না। তাদের ক্ষমতার প্রশ্নে বা ভারতের স্বার্থে তারা এই দেশকে আরও বেশি ভয়ঙ্কর দিকে নিতে পারে, দেশকে ধ্বংস করে দিতে পারে। সো ভারতের গণমাধ্যম এই মিথ্যে খবর দিয়ে আমাদের ক্যান্টনমেন্টের মধ্যে যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে, অর্থাৎ এই খবরটি ভারতের গণমাধ্যম প্রচার করলে বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলোর মধ্যে একটা ভয়াবহ সামরিক কু হতে পারত, অথবা আমাদের বাহিনী একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত অস্ত্র হাতে, এমন একটি অবস্থা তৈরি করতে চেয়েছিল ভারত। সেখান থেকে এই দেশটি রক্ষা পেয়েছে। তার মানে এই নয় আগামী দিন কোনো কিছু ঘটবে না। অর্থাৎ এই মিথ্যে খবর থেকে আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে যেতে হবে এবং আমাদের বাহিনীর মধ্যে, আবারও বলছি, আমাদের এই সশস্ত্র বাহিনীর মধ্যে যদি কোনো কালপ্রিট থাকে, দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা আজকে থেকে নাহিদ ইসলামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যা হয়েছে, এই শারজিদ আলম সেখানে গিয়ে যা করেছে, তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় বেরিয়েছে, প্রত্যেকে ছাত্রলীগের সাবেক নেতা। রূপায়ণের যে আবাসন প্রকল্প, সেখানে শারজিদ আলম কয়টা প্লাট দখলে নিয়েছে? শুধু এই একটা প্রশ্নের জবাব চেয়ে দেখ। ভিডিওর প্রথমে আপনারা যে বক্তব্যগুলো শুনেছেন, এই বক্তব্যগুলো শোনার পরে সার্জিস অথবা নাহিদরা এই চ্যালেঞ্জটা তারা কি অ্যাকসেপ্ট করবে? এই যে রূপায়ণ টাওয়ারে সার্জিসের কতটা ফ্ল্যাট আছে বা দখলে নিয়েছে, ইভেন সাইফুর সাগর ভাইয়ের ফেস দ্য পিপল প্রোগ্রামে ইসমাইল সম্রাট যতগুলো অভিযোগ আনছে, প্রত্যেকটা অভিযোগের পেছনে সুস্পষ্ট চাঁদাবাজির গল্প আছে। ইসমাইল সম্রাট দাবি করছে তার কাছে ফোন আলাপ আছে, ইভেন সাক্ষ্য প্রমাণ আছে যে সার্জিসরা, নাহিদরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই দল পরিচালনার জন্য জোরপূর্বক বা কৌশলে ফেলে টাকা আদায় করেছেন। তো এখন কেন প্রকাশ করছেন না? ইসমাইল সম্রাটের বক্তব্য মান সম্মানের দিকে তাকাইয়া এখন আমরা প্রকাশ করছি না। তো অনেকের মধ্যে প্রশ্ন যে কেন ইসমাইল সম্রাটরা এখন খ্যাপলো? ওই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন থেকে নাহিদদের উত্থান, সার্জিসদের উত্থান, সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে যখন তারা এক্সিস্ট না এই কথাটা বলছে, তখনই এই ইসমাইল সম্রাটরা যারা সমন্বয়করা ছিলেন, সাবেক হয়েছেন, তারা মোটামুটি বিষয় নিয়ে প্রচন্ড খেপছেন যে আপনারা এই যে সিদ্ধান্তটা নিয়েছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে বিলুপ্ত করা হবে, কার সাথে আলোচনা করছেন? আপনারা ঢাবির 7-8 জন যারা আছেন, যাই বানান, আপনারা এগুলোর প্রধান হন, আপনারা সিদ্ধান্ত নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মকে বিলুপ্ত করার অধিকার আপনাদের কে দিয়েছে? একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। ইভেন তাদের বক্তব্য যে ওই ঘটনার পর, মানে সরকার পতনের পর, সারা বাংলাদেশের যে ছাত্র জনতা ছিল সবাই সবার ঘরে ফিরে গেছে। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় গেছে, শিবিরের তারা শিবিরে গেছে, বিএনপির তারা বিএনপি গেছে, স্টুডেন্ট যারা কলেজে ফিরে গেছে। কিন্তু এই একটা সিন্ডিকেট যারা এই রাজনৈতিক দল তৈরি করছে, এদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা এবং ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি লুটপাট করা। অলরেডি তারা এগুলা করছে দাবি ইসমাইল সম্রাটের। তবে অনেকগুলা তথ্য সে দিয়েছে। আমি মনে করি এই দলটার অস্তিত্ব টিকায় রাখতে ইসমাইল সম্রাটের এই তথ্যগুলোর
জবাব দেওয়া উচিত নাহিদ এবং সার্জিসদের। এমনকি ইসমাইল সম্রাট আরেকটা ঘোষণা দিছে যে আরেকটা দল আসতে পারে মার্কেটে নতুন করে। বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক দল চায়, শুধুমাত্র এই ঢাবি কেন্দ্রিক বা নাহিদ কেন্দ্রিক তাদের যে সিন্ডিকেটটা আছে তারাই দল বানাবে, তারাই সব করবে সেটা তারা প্রাইভেটের ছাত্ররা, সাবেক সমন্বয়করা, তারা মিলা আরেকটা রাজনৈতিক দল আনতে পারে। তাহলে বুঝছেন পরিস্থিতি কোথায় যাবে। তবে খুবই গুরুতর অভিযোগ, যারা অভিযুক্ত হয়েছেন তাদের উচিত এটা নিয়ে ক্লিয়ার করা জাতিকে যে আসলে সমস্যা কি। আমি ওদিন বলছিলাম যে আপনাদেরকে টাকা খেতে আপনারা নাম প্রকাশ করছেন না, ভেজাল আছে, এই কথাটা ইসমাইল সম্রাট বলছে। সরকারকে নিজের বাস নিজে নিল নাকি? পরিস্থিতি কিন্তু সেই দিকেই। দেখেন, এই যে হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষিত সংগঠন, শুধু বাংলাদেশে না সারা বিশ্বের প্রতিটা রাষ্ট্রে এই হিজবুত তাহরির কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন। এই নিষিদ্ধ সংগঠন যখন বাংলাদেশে বাইতুল মোকাররমের সামনে, কেন্দ্রীয় মসজিদের সামনে শত শত মানুষ জড়ো হলো, বাংলাদেশের সরকারের গোয়েন্দা বিভাগ বা বাংলাদেশ সরকারের বিষয়টা বুঝতে পারলো না, মিছিল শুরু হলো, পুলিশ ব্যারিকেড দিল, ব্যারিকেড ওভারটেক করলো হিজবুত তাহরির করে মিছিল নিয়ে চলে গেল। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ, আনসার সকলে মিলে কিন্তু এই মিছিলটা পণ্ড করলো। কিন্তু মিছিলটা হয়েছে, মিছিলটা পণ্ড করছে, তাদের উদ্দেশ্য ছিল কি লং মার্চ টু খেলাফত, তারা খেলাফত প্রতিষ্ঠার জন্য এই মিছিলটা শুরু করছে। আপনি বুঝতে পারছেন কিনা? 5ই আগস্ট 2024 সালে ছাত্ররা যখন বললো যে আপনার মার্চ টু ঢাকা, দাবি কি ছিল? এক দফা, এক দাবি, সরকারের পদত্যাগ। এখন সেম ধরেন, এই হিজবুত তাহরির তারা মার্চ টু খেলাফত, তাদের দাবি একটাই যে গণতন্ত্র নিপাত যাক, খেলাফত প্রতিষ্ঠা হোক, এটাই। কিন্তু সারা বিশ্বের দিকে আপনি একটু থেকে দেখেন তো, সারা বিশ্বের কোথাও কি আর খেলাফতের যুগ আছে? খেলাফতের যুগ নাই। খেলাফতের যুগ, খেলাফতের রাশেদিন, খেলাফতে আমরা ওগুলো পড়ছি, আমরা ইসলামিক ইতিহাসের ছাত্র, কিন্তু খেলাফতের যুগ আর নাই। সেটা ছিল অতীতে। যারা এখন থেকে কয়েকশো বছর, আপনার 500-700 বছর অতীতে ফিরে যাইতে চায়, অথবা 1000 বছর অতীতে ফিরে যাইতে চায়, সেই সমস্ত লোক মিছিল করলো, সরকার বুঝতে পারলো না, পুলিশ বাধা দিল, কিন্তু পুলিশের বাধা মানল না। অপরদিকে মিছিল হলো, প্রচার কিন্তু সারা বিশ্বব্যাপী হয়ে গেল। অনেকে বলতেছে সরকার এটা নিজেও করতে পারে, অনেকে এরকম বিশ্লেষণ করতেছে ইউটিউবে, কন্টেন্ট ক্রিয়েটার বা রাজনৈতিক বিশ্লেষক যারা টেলিভিশনে কথা বলে, বড় মাপের মানুষ, যারা বড় মাপের রাজনৈতিক বিশ্লেষক, তারাও কিন্তু এই কথাটা বলতেছে। এটা দুটা দিক হতে পারে, একটা আওয়ামী লীগ বা ভারত তারা মিলে বা আমেরিকা মিলে করতে পারে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে, সেটা একটু প্রমাণ করে দিই। অথবা সরকার এটা করতে পারে যে তারা মিছিল করুক, তারপর সরকার কি পরিমাণে কঠোর যে হবে, কঠোর হয়ে এই ধরনের নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সববন্দি করব এবং সারা বিশ্বের বুকে সরকার দেখাবো যে হ্যাঁ দেখো আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কতটুকু তৎপর। কিন্তু ওইরকম তো হলো না। সেজন্য আমি বললাম যে সরকারকে নিজের বাস নিজে নিল কিনা। দেখেন, হিজবুত তাহরির যারাই মিছিল করছে নিষিদ্ধ ঘোষিত। আপনারা দেখলেন, এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।